সকাল সকাল নিজের বিছানায় নাক ডেকে খুব আরামে ঘুমাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কে যেন রুমে এসে আমার গা ঝাঁকুনি দিয়ে আমাকে জাগিয়ে দিল। তারপর অনেক বিরক্তিকর একটা দৃষ্টি নিয়ে চোখ খুলে সামনে তাকাতেই দেখি ভাবি আমাকে ডাকছে। আবির, এই আবির, উঠ না ভাই আমার। উফ, আম্মু, কি হয়েছে? সকাল সকাল আমাকে এভাবে জ্বালাচ্ছ কেন? ঘুমাতে দাও না একটু। ওই বাদর, আমি তোর ভাবি বলতেছি। একটু চোখ দুটো খুলে সামনে তাকিয়ে দেখ। কি রে, আবার ঘুমিয়ে পড়লি নাকি? না, এভাবে দেখছি তোর ঘুম ভাঙবে না, দাঁড়া ব্যবস্থা করতেছি। তারপর আবিরের দুষ্টু ভাবিজি আবিরের ঘুম ভাঙাতে চুপচাপ আবিরের রুমের ফ্যানটা অফ করে দেয়। আর তার কিছুক্ষণের মধ্যে আবিরের ঘুম নিজে থেকে ভেঙে যায়। আসলে সে গরম একদম সহ্য করতে পারে না। ভাবি, কি হয়েছে? তুমি এত সকাল সকাল আমার রুমে কেন? আর আমাকে এভাবে জাগিয়ে দিলে যে? তো কি করব? আমি তোকে সেই কখন থেকে ডাকছি, তুই শুনতেছিস না? আমি মনে হয় যত ভালোভাবে তোকে ডাকতেছি তত তুই জানি আরো ভালো হয়ে ঘুমাচ্ছিস। ফাজিল। সরি ভাবি, আসলে রাতে একটু দেরিতে ঘুমিয়েছিলাম তো, তাই। হুম, সারা রাত জেগে জেগে ফোনে মেয়েদের সাথে টাঙ্কি মারবি আর একদম দুপুরে ঘুম থেকে উঠবি। তোকে কতবার বলেছি যে রাতে তাড়াতাড়ি ঘুমাবে আর সকাল সকাল ঘুম থেকে উঠবি, এতে তোর শরীর মন দুটোই ভালো থাকবে। যাই হোক শোন, তোকে যে কারণে ডাকা। হুম, বলো। তুই একটু এখন উঠে নাস্তা করে বাজারে যা তো ভাই। কেন? আমি কেন বাজারে যাব? তোমার কোনো কিছুর দরকার হলে দারোয়ান চাচাকে পাঠাও। আরে দারোয়ান চাচা কি এত সকাল সকাল আসছে নাকি? আর তাছাড়া সব কাজ কি বাইরের লোকের দিয়ে হয়? শোন, আজ প্রথমবার আমার ছোট বোন আমাদের বাসায় আসতেছে। কি বলো ভাবি? তোমার আবার ছোট বোন আছে নাকি? হুম, আছে তো। কেন, তুমি জানো না? না, আসলে তোমাদের বিয়ের সময় তো তোমার কোনো বোনকে দেখিনি। আমাদের বিয়ের সময়ও পড়াশোনার জন্য দেশের বাইরে ছিল, তাই দেখোনি। এখনো কিছুদিন হলো দেশে ফিরেছে। আর আজ প্রথমবার আমাদের বাসায় কিছুদিনের জন্য বেড়াতে আসছে। বুঝলাম। তা আমাকে কি করতে হবে এখন? কি করতে হবে মানে? তোমাকেই তো সব করতে হবে। এখন একটু ঘুম ছেড়ে উঠে নাস্তা করে বাজারে যাও, আর মাছ মাংস শাক সবজি যা যা পাবে সব নিয়ে আসবে। তাড়াতাড়ি যাও, এসে আমার বোনকে দেখো। ময়দা সুন্দরীদের আমি দেখি না ভাবি। আরে ময়দা সুন্দরী না, আমার বোন ন্যাচারালি অনেক সুন্দরী। তুমি দেখলেই ক্রাশ খেয়ে যাবে, দেখো। ও তাই নাকি? তা তোমার বোন কি তোমার চেয়েও বেশি সুন্দরী? হুম, আমার চেয়েও। কি বলছো? তাহলে তো আমার বেআইন সাহেবাকে দেখতেই হয়। হুম, তাই তো বলছি ভাই। এখন তাড়াতাড়ি উঠে বাজারে যা, অনেক বেলা হয়ে যাচ্ছে তো। আর রান্না বান্নাও তো করতে হবে তোমার বেআইনের জন্য, না হলে তো আবার বাসায় এসে না খেয়ে থাকবে তোমার বেআইন। হুম, ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। তারপর আবিরের ভাবে চলে গেল। আর আবিরও বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হওয়া শেষে আবির রেডি হয়ে নিচে খাবার টেবিলে গিয়ে বসে নাস্তা করে নিল। তারপর সে একটা রিক্সা ডেকে নিয়ে বাজারে চলে গেল। একটু পর আবির রিক্সা করে বাজারে পৌঁছে গেল। বাজারের সব দোকানদারগণ আবিরকে বাজার করতে দেখে সবাই বেশ অবাক হলো, কেননা আবির এর আগে কখনো বাজারে আসেনি। আর আজ একাই সে বাজারে এসে সব শাকসবজি মাছ মাংস কেনাকাটা করে নিচ্ছে। আবির তার ভাবির দেওয়া লিস্টটা থেকে সবকিছু কেনাকাটা করে নিল। তারপর সে লিস্ট অনুযায়ী সবগুলো বাজার ঠিক আছে কিনা সেটা চেক করে নিল। সবকিছু চেক করে নিয়ে সে আবার একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হতে থাকলো। রাস্তায় যেতে যেতে আবিরের তার বন্ধু বাদনের সাথে দেখা হয়। সে আবিরকে রিক্সায় এতগুলো বাজার নিয়ে যেতে দেখে যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। কিরে বন্ধু, কোথায় গিয়েছিলে? আর সকাল সকাল এত বাজার ব্যাপারটাকে আমাদেরকে না বলে তুই আবার বিয়ে শাদী করতেছিস নাকি? আরে না মামা, কি যে বলিস না তুই। এগুলো সব বাসার জন্য। বিকেলে মাঠে আসিস, সব বলবো তোকে। রিক্সা চলতে চলতে পিছনে ঘাড় ঘুরিয়ে তার বন্ধুকে কথাগুলো বলতে থাকে আবির। আর কিছুক্ষণ পর আবির তাদের বাসার সামনে চলে আসে। তারপর সে রিক্সা ভাড়া মিটিয়ে বাজারের সব ব্যাগগুলো নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। আবির বাসার ভেতর প্রবেশ করাই আশ্চর্য হয়ে যায়।
কারণ তাদের বাড়িটাকে আজ খুব সুন্দর করে সাজানো গোছানো আর পরিষ্কার করা হচ্ছে। ভাবি, এত আয়োজন কিসের জন্য? তোমার বোন কি চলে আসছে নাকি? না, এখনো আসেনি, তবে শুনলাম আমাদের বাসা থেকে নাকি রওনা দিয়েছে। ও আচ্ছা, ভালো। এই নাও তোমার সব বাজার। আমি এখন গিয়ে গোসল করে রেডি হয়ে থাকি। বেআইনকে আমাদের বাসায় ওয়েলকাম জানাতে হবে তো। হুম, যা। তারপর আবির নিজের রুমে গিয়ে চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়, আর সিঁড়ি থেকে নিচে উঁকি দিয়ে দেখতে থাকে তার বেআইন আসছে কিনা। তারপর সে আবার তার রুমে ফেরত যায়, গিয়ে বিছানায় শুয়ে সে ফেসবুকিং করতে থাকে। এভাবে ফোন ইউজ করতে করতে একটু পর আবিরের ঘুম চলে আসে, আর সে একটু ঘুমিয়ে যায়। প্রায় 3 ঘন্টা পর ঘুম ভাঙে আবিরের। সে ঘুম থেকে উঠে খেয়াল করে দুপুর হয়ে গেছে। তাহলে কি তার বেআইন সাহেবেরা চলে আসছে? এটাই মনে মনে আন্দাজ করতে করতে বিছানা থেকে লাফিয়ে ওঠে, বাইরে বের হয়ে আসে আবির। কিন্তু সে দেখে বাসার পরিবেশটা কেমন যেন গুমসুম, কিন্তু কেন? তারপর সে তার ভাবিকে খুঁজতে খুঁজতে তার ভাবির রুমে চলে যায়, গিয়ে দেখে দরজাটা একটু আটকানো। তারপর সে যেই দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করবে, তখন ওপাশ থেকে কারো চিৎকার আসে। ওরে বাবারে, গেলাম রে। তারপর আমি এমন একটা আওয়াজ পেলাম যেন মনে হলো উপর থেকে কোনো 60 কেজি ওজনের একটা আটার বস্তা পড়লো। কোন আহাম্মকের বাচ্চা দরজাটা এভাবে ধাক্কা দিল? তারপর আবির রুমের ভেতর প্রবেশ করে দেখে একটা লম্বা চুলের মেয়ে ফ্লোরে শুয়ে পড়ে টুল নিয়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটির চুলগুলো এলোমেলো হয়ে থাকায় তার মুখ একদম দেখা যাচ্ছে না। আবির মেয়েটিকে চিনতে পারছে না, আর গলার আওয়াজটাও একদম অচেনা। এই, আপনি আমাকে আহাম্মকের বাচ্চা বললেন কেন? আর কে আপনি? আমার ভাবির রুমে কি করছেন? তাও একা একা? চুরি করতে আসছেন নাকি? শাট আপ। এটা আমার আপু আর দুলা ভাইয়ের রুম। নিচে তো দরজায় নক না করে সোজা চুপি চুপি রুমে ঢুকে গেছেন, আর আমাকে চোর বলতেছেন? ও, তাহলে এটাই কি ভাবির ছোট বোন? মাশাল্লাহ, ভাবি তো তাহলে সকালে আমার বেআইন রূপের প্রশংসা করতে একটু কমই বলে ফেলেছে। এতক্ষণ বেআইন সাহেবার চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে থাকাতে তাকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে বেআইন যেন আমার সদ্য মেঘের রাজ্য থেকে নেমে আসা এক নীল পরী, যাকে কিনা কেউ একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। ওর লম্বা কালো চুল, কাজল কালো দু চোখ, কানে ঝুমকো দুল আর গোলাপি 2 ঠোঁট, সব মিলিয়ে যেন বেআইন আমার একদম তামিল মুভির নায়িকা। কি হলো? আপনি এভাবে হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? বলেন, কে আপনি? আমি আবির, আর এইটা আমার বড় ভাইয়া মিজানের বাসা। আপনার নাম কি? বলেই বেআইন সাহেবের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিলাম, তাকে উঠে দাঁড়া করাতে। আমার নাম আপনার না জানলেও চলবে, আর বললেই হলো এটা আপনার বড় ভাইয়ের বাসা। জানতো আপনি? যত সব লোকজন কোথা থেকে যে চলে আসে কে জানে। আপু দুলা ভাই কোথায় আপনারা? তারপর আমি আর কিছু বলতে যাব, তখনই ভাবি চলে আসে। আবির, কি হয়েছে? ঘুম ভাঙলো তোর? সকাল থেকে খুব তো আমার বোনকে দেখবি বলে অস্থির হয়েছিলি, তাহলে রুমে কি ঘুমিয়ে পড়েছিলি কখন? আসলে ভাবি, বেআইনের জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখটা বন্ধ হয়ে আসছিল বুঝতেই পারিনি। ও, আমার বোন তো অনেক আগেই চলে এসেছে। আমি তোমাকে ডাকতে গিয়ে দেখি তুমি তোমার রুমে ঘুমাচ্ছ, তাই আর তোমায় জাগাইনি। কিন্তু আমি বোনকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, ও কোথায়? আপু, আমি এখানে নিচে। তারপর ভাবি দরজার এক কোণায় ফ্লোরের দিকে লক্ষ্য করে দেখে ওনার বোন মেঝেতে বসে আছে। আরে বোন, তুই এভাবে ফ্লোরে টুল নিয়ে গড়াগড়ি খাচ্ছিস কেন? কি হয়েছে তোর? বলছি, আগে বলো, এই যে লেজ ছাড়া বান্দরের মতো দেখতে, এই ছেলেটা কি তোমার দেবর? হুম, এটা আমার একমাত্র ছোট দেবর আবির। ও খুবই ভালো ছেলে। হয়েছে হয়েছে, কত যে ভালো ছেলে তা আমি ভালোই বুঝতে পারছি। কেন, কি হয়েছে? দেখো না, আমি দরজার এপাশে টুলের উপর দাঁড়িয়ে সানসেটের উপর আমার ব্যাগগুলো রাখছিলাম। তখন উনি হঠাৎ কোথা থেকে যেন চোরের মতো চুপি চুপি এসে দরজায় কোনো নক না করেই দরজাটা এক ধাক্কা দিয়ে ভেতরে আসলো, আর সাথে সাথে আমি টুল থেকে নিচে পড়ে গেলাম। বলো, এটা কোনো ভালো মানুষের কাজ? আহারে, ভালো মানুষ?
তা আপনি ওয়ার্ড্রোব ছেড়ে আপনার ব্যাগপত্র সব সানসেটের উপর তুলে রাখতে যাচ্ছিলেন কেন? গাধা, ওখানে জায়গা ছিল না, তাই উপরে তুলে রাখতেছিলাম। ও, আচ্ছা বোন, তুই এবার ওঠ। উঠছি আপু, একটু আমার হাতটা ধরে তুলো তো। দেখেছো ভাবি, তোমার বোন বিদেশে খেয়ে খেয়ে কেমন মোটু হয়ে গেছে, একা একা উঠতেও পারছে না। তারপর ভাবি বেআইনের দিকে হাতটা এগিয়ে দিল, আর আমিও। কিন্তু বেআইন আমার হাতটা ধরল না, মনে হয় রেগে আছে তাই। বেআইন তখন আমার দিকে দাঁত খিচিমিচি করে তার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালো। ভাবি এসব দেখে মুচকি একটা হাসি দিয়ে আমার পিঠে ছোট্ট করে একটা চড় দিল। তারপর বেআইনকে তুলে দাঁড় করালো। আবির, পরিচিত হয়ে নাও। এই হচ্ছে আমার একমাত্র আদরের বোন ঈশিতা। ও কিছুদিন আগেই হঠাৎ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। আর আমাদের বাসায় এখন তো আব্বু আম্মু কেউ নেই, তারা সবাই ঢাকার বাইরে। তাই ঈশিতা কয়েকদিন আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। ও বেআইন সাহেবা, তাহলে এখন থেকে আমাদের বাসায় থাকবে? হুম, ও এখানে থেকেই কোনো একটা চাকরির অ্যাপ্লাই করবে। আর ঈশিতা, তুইও পরিচিত হয়ে নে। এই হচ্ছে আমার ছোট দেবর আবির। ও আমাদের সাথে এখানে থেকেই পড়াশোনা করে। তোর পাশের রুমেই আবির থাকবে। তোর যদি কোনো কিছুর দরকার হয় তাহলে ওকে বলবি। ঠিক আছে আপু, কিন্তু ওনাকে বলে দিও উনি যেন আবার হুটহাট করে আমার রুমে না ঢুকে পড়ে। না না, হুটহাট করে কেন ঢুকবো? বলে কই না হয় ঠুস করে ঢুকে পড়বো হাসু আপার মতো। আচ্ছা ঈশিতা, এখন তুই খেতে আয়, রান্নাবান্না সব শেষ। আবির, তুইও আয় ভাই। তুইও তো সেই সকালে খেয়ে বাজারে বের হয়েছিলি। আচ্ছা ভাবি, তুমি তোমার বোনকে নিয়ে যাও, আমি পেছন পেছন আসছি। তারপর আবিরের ভাবি ঈশিতাকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর আবির তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে এসে বসলো। তারা সবাই একসাথেই খেতে বসেছে। আবির ঈশিতার সামনে চেয়ারটাতে বসেছে। তারা সবাই বসে খাবার খাচ্ছে। আবির খেতে খেতে ঈশিতার দিকে তাকিয়ে দেখে ঈশিতা খাচ্ছে না, শুধু খাবারটা হাত দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে, আর কেমন যেন মনে হচ্ছে রেগে আছে। এ দেখে আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি নাড়া দিল, আর আবির তার পা দিয়ে ঈশিতার পায়ে সুরসুর দিতে থাকলো আর বলল, কি হলো বিদেশি বেআইন, দেশের মাটিতে পা দিয়ে বাঙালি কোনো খাবার মনে হচ্ছে আপনার পছন্দ হচ্ছে না? খাবারের প্লেট সামনে নিয়ে বসে আছেন কেন? আমার ভাবি কিন্তু অনেক মজার রান্না করে, খেয়ে দেখেন। আমার অভ্যাস আছে, আর ভুলে যায়েন না আমিও বাঙালি। পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলাম বলে যে সব ভুলে গেছি তা না। তাহলে খান। খাচ্ছি। তারপর ঈশিতা আবিরের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে তারপর খাওয়া শুরু করলো। এটা দেখে আবির মনে মনে বলল, বিয়াইন আমার এখনো আমাকে মেনে নিতে পারেনি, তাই তার সাথে আর একটু মজা করা যাক। তারপর আবির প্রথমবারের মতো যখন আবার ঈশিতার পায়ে সুরসুর দিতে যাবে, তখন ঈশিতা সেটা টের পেয়ে আবিরের পা তার পায়ের কাছে ঘেঁষতে দেখে ঈশিতা আবিরের পায়ে জোরে একটা লাথি, সাথে সাথে আবির চিৎকার করে ওঠে। আও! আবির, কি হলো ভাই? এভাবে চিৎকার করছিস কেন? কিছু না ভাবি, ওই একটু বিড়াল পায়ে খামচি দিল তাই। বিড়াল? কোথায় বিড়াল? টেবিলের নিচে ছিল, এখন চলে গেছে ভাবি। তুমি খাও। দুষ্টু কোথাকার, চুপচাপ খা। তারপর আবির খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে একটু রেস্ট করে। এখন বাজে প্রায় 3:30। আর একটু পরে বিকেল হয়ে আসবে। আবির নিজের রুমে বসে ফোন গেমস খেলছিল। ওইদিকে মাহিমা তার সব জিনিসপত্র রুমে গোছাতে থাকে আর নানান শব্দ করতে থাকে, যেগুলো আবিরের কানে সহ্য হচ্ছিল না। কখনো চেয়ার টেবিল সরানোর শব্দ, তো আবার কখনো দেয়ালে লোহা আটকানোর শব্দ। সব মিলে আবিরের জন্য বড্ড বেশি বিরক্ত লাগছে। তাই সে রেগে মেগে ফোনটাকে রেখে বিরক্তি নিয়ে মাহিমার রুমের সামনে গিয়ে দাঁড়ায় আর দেখে মাহিমা দেয়ালে কিছু একটা আটকানোর জন্য লোহার হাতুড়ি পেটাচ্ছে। এই যে বেআইন সাহেবা, কি হচ্ছেটা কি? এত আওয়াজ করছেন কেন? দেখছেন না আমি ফোনে গেমস খেলছি, আর পুরো দেওয়ালটাতে এভাবে হাতুড়ি পেটাচ্ছেন কেন? দেওয়ালটা ভেঙে ফেলবেন নাকি? আপনি কি দিন কানা, চোখে দেখতে পাচ্ছেন না আমি দেওয়ালে ছবি টানাবো বলে লোহা আটাচ্ছি? তাই বলে এত জোরে জোরে আপনি দেওয়ালে আঘাত করবেন, দেওয়ালটা ভেঙে ফেলবেন নাকি? ভেঙে ফেলবো। আমার আপু দুলা ভাইয়ের বাসা, আমি যা ইচ্ছা তাই করবো, তাতে আপনার কি? ভুলে যায়েন না, এটা আমারও ভাইয়ার বাসা, ওকে? আর ভাইয়ার বাসা মানেই অর্ধেক আমার বাসা, আমিও এই বাসার অর্ধেক মালিক। তারপর
ঈশিতার সাথে তর্কাতর্কি হওয়ার পর এক পর্যায়ে ঈশিতা যেই রেগে গিয়ে আমার দিকে তার হাতে ঢাকা হাতুড়িটা ছুঁড়ে মারতে যাবে, তখনই আমি দৌড়ে সেখান থেকে কোনো রকম আমার জানটাকে বাঁচিয়ে সেখান থেকে দৌড়ে বাহিরে আসি। বাব্বা, খুব জোর বেঁচে গেছি আজকে। তারপর আবির দৌড়ে বাসা থেকে বের হয়ে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে খেলার মাঠে চলে যায়। আবির সেখানে গিয়ে দেখে তার বন্ধুরা সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে ফোনে গেমস খেলছে। তার মধ্যে আবির গিয়ে পৌঁছায়। কিরে মামা, তোরা সবাই আমাকে রেখেই খেলা শুরু করে দিছিস? তো কি করব? ইদানিং তোর কি কোনো পাত্তা আছে নাকি? কলেজেও দুদিন ধরে আসছিস না, আর আমাদের সাথে আড্ডা দেওয়া তো দিন দিন ভুলেই যাচ্ছি। আসলে দোস্ত, এই দুদিন বাসায় একটু ব্যস্ত ছিলাম রে, তাই কলেজে আসিনি। কিন্তু তোরা তো কেউ একবারও আমার খবর নিলি না। সবাই বিয়ের আগেই কেমন যেন স্বার্থপর হয়ে গেছিস। আমরা তোকে ফোনে অনেকবার ট্রাই করছি, কিন্তু তোর ফোন বারবার সুইচ অফ বলছিল। আচ্ছা, সকালে কথা বলতো, তুই অত সকালে ব্যাগ ভর্তি বাজার নিয়ে কোথায় যাচ্ছিলি? তোদের বাসায় কি কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? আরে না, অনুষ্ঠান ওসব কিছুই না। আসলে কাল আমার ভাবির ছোট বোন আসছে, তাই সকাল সকাল ভাবি আমাকে বাজারে পাঠিয়েছিল। তোর ভাবির ছোট বোন মানে কি বলছিস? তোর ভাইয়ের বিয়ে তো আমরা সবাই গিয়েছিলাম, কই তখন তো তোর ভাবির কোনো বোনকে দেখলাম না। এখন আবার বোন আসলো কোথা থেকে? আমিও তো তোমার বেআইনকে আগে কখনো দেখিনি, আজকেই প্রথম দেখলাম। আর উনি নাকি এতদিন পড়াশোনার জন্য দেশের বাইরে ছিল, কিছুদিন হলো দেশে ফিরেছে। ও আচ্ছা, তা এতক্ষণ তুই বাসায় তোর ব্যান্ডকে নিয়ে পড়ছিলি বুঝি? তা তোর ব্যান্ডকে দেখতে কেমন রে? মাশাল্লাহ। তারপর আবির তার বন্ধুদের সাথে আর কিছুক্ষণ আড্ডায় বিকেলটাকে পার করতে থাকে। আবির শহরে তার ভাই ভাবের সাথে থাকে, এখানে পড়াশোনা করে সে। আর আবিরের আব্বু আম্মু গ্রামে থাকে। আবিরের ভাই এখানে একটা ব্যাংকে জব করে। আর কয়েক মাস হলো তার ভাই বিয়ে হয়েছে। তাদের পরিবারে আবিরের কোনো বোন নেই। তারা দুই ভাই আবিরের ছোট, মানে পরিবারে এখন বিয়ের দ্বিতীয় সিরিয়াল আবিরের। আবিরের ভাই ভাবি তাকে খুব বেশি আদর করে। তার ভাবি তো তাকে একদম নিজের ভাইয়ের মতো দেখে। যাই হোক, এবার আবার গল্প ফিরে আসে। আবির বিকেলে তার বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বাসায় ফিরতেছিল। আবির রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফেরার সময় মনে পড়লো তার বেয়ানির কথা। সে বিদেশ থেকে এসেছে, তার মন তো আবিরের অবশ্যই জয় করতে হবে। আর মেয়েরা তো খেতে খুব ভালোবাসে, তাই আবির মেয়েদের পছন্দের ফুচকা, ঝালমুড়ি আর বেলপুরি এসব খাবার বাইরে থেকে বাসার জন্য পার্সেল করে নেয়। তারপর সে সব নিয়ে পুনরায় বাসার দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে বাসার সামনে চলে আসে। এরপর গেট খুলে বাসায় প্রবেশ করে দেখে ঈশিতা এখানে নেই, মানে সে তার রুমে আছে। তারপর আবির তার ভাবিকে খুঁজতে থাকে আর দেখে তার ভাবি কিচেনে দাঁড়িয়ে সবজি কাটছে। আবিরকে দেখে তার ভাবি বলল, কি আমার ভাইটার কিছু লাগবে নাকি? হ্যাঁ, তোমার বোনকে লাগবে। কি বললি দুষ্টু? মানে ভাবি, তোমার বোনের জন্য বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিলাম, এগুলো তোমার বোনের জন্য। ও, তা শুধু বোনের জন্যই নিয়ে আসছিস বুঝি? ভাবির জন্য কিছু নিয়ে আসিসনি? ভাবি, তোমার জন্য এনেছি, এই নাও, এগুলো তোমার আর তোমার বোনের জন্য। তুমি তোমার বোনকে ডেকে এগুলো দিয়ে দিও, আমি গিয়ে সাধলে হয়তো আমার কাছ থেকে খাবে না। ঠিক আছে, আমি ঈশিতাকে ডেকে খেতে দিচ্ছি, তুই রুমে গিয়ে পড়তে বস যা। ঠিক আছে ভাবি। তারপর আবির তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে। আর বেশ কিছুক্ষণ পর ঈশিতা আবিরের রুমে আসে আর বলে, এই যে আপনাকে ডাকছে। কে আপনি? না, ভাবি নিচে খেতে ডাকছে। ও, আমি ভাবলাম আপনি হয়তো আমাকে ডাকছেন। তারপর আবির বই খাতাগুলো ক্লোজ করে নিচে খাবার ঘরে চলে যায় আর ডিনার করে নেয়। তখন খাওয়ার সময় তার ভাবি তাকে বলে, আবির, তুমি কি কাল ফ্রি আছো? কেন ভাবি, কোথাও কি যেতে হবে? ভাবছি কাল তো তোমার ভাইয়ারও অফিস ছুটি, আর ঈশিতাও এখানে নতুন এসেছে, তাই ওকে নিয়ে একটু কোথাও ঘুরতে যাব। ও, তা কোথায় যাবে? ভাবছি তোমাদের কলেজের পাশে যে একটা নতুন পার্ক হয়েছে সেখানে যাব। তুমি কিন্তু অবশ্যই আমাদের সাথে যাবে। আর তোমার ক্যামেরা সব ঠিক আছে না? ওগুলো সব রাতেই চার্জ করে রাখবে। আচ্ছা ভাবি, তুমি কোনো চিন্তা করো না, কাল আমি তোমাদের গাইড করব। তারপর আবির চুপচাপ খাওয়া শেষ করে উঠে তার রুমে চলে যায়। এখন তার ভাইয়া বাসায়, তাই সে ঈশিতার সাথে কোনো রকম দুষ্টমি করলো না। আসলে সে তার ভাইয়াকে খুব সম্মান আর শ্রদ্ধা করে। আবির রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন ইউজ করে, তারপর ঘুমানোর চেষ্টা করে। কিন্তু সে কিছুতেই তার দু চোখের পাতা এক করতে পারে না। সে শুধু তার বিদেশি ম্যাম ঈশিতাকে নিয়ে ভাবতে থাকে। কারণটা নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না, আবির তো প্রথমেই দেখাতেই ঈশিতাকে পছন্দ করে ফেলেছে, শুধু সেটা প্রকাশ করার অপেক্ষা। আবির শুয়ে শুয়ে চোখ বন্ধ করে শুধু ঈশিতার কথা ভাবছে।
আর ভাবতে ভাবতে সে একা একাই মুচকে আসছে। এভাবে ঈশিতাকে নিয়ে ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল 9টায় আবিরের ঘুম ভাঙে। আবিরের ঘুম ভাঙতেই আবির ঘরের দিকে তাকিয়ে দেখে ঘড়ি কাঁটা 9টা ছাড়িয়ে গেছে। তারপর তার মনে পড়ে আজ তার ভাবি আর ঈশিতাকে সহ সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার কথা। এই মনে করে আবির তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে পড়ে আর ব্রাশ করতে করতে নিচে এসে ঈশিতাকে খুঁজতে থাকে। আবির, তুই উঠছিস? দেখ না ভাই, আমার বোনটা এখনো মনে হয় রুমে শুয়ে ঘুমাচ্ছে। এই নিয়ে 3বার ওকে ডাকতে গেলাম, তবুও ওর ঘুম ভাঙলো না। একদম তোর মতোই হয়েছে ও। তাহলে তোমার বোনকে আমার সাথে দিয়ে দাও ভাবি। আস্তে আস্তে কথাটি বললাম। কিছু কি বললি ভাই? না ভাবি, কিছু না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি ততক্ষণে নাস্তা রেডি করো। তারপর আবির আবার ব্রাশ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে তার রুমে চলে যায়। আবির তার রুমে গিয়ে আবার ফেরত আসে আর ঈশিতাকে ডাকতেই তার রুমের দরজার সামনে চলে যায়। আবির ঈশিতার দরজার সামনে এসে দেখে দরজাটা খোলাই আছে। তারপর আবির কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। আবির রুমে প্রবেশ করে দেখে ঈশিতা একটা বালিশ বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিচ্ছে। ঈশিতা ফ্যানের হাওয়াতে ঈশিতার চুলগুলো একটু একটু উড়ে এসে ঈশিতার গালে মুখে পড়ছে। আবির তো ঈশিতাকে এভাবে দেখে আবারও তার প্রেমে পড়ে যায়। ফ্যানের হাওয়া দিচ্ছে আর ঈশিতার চুলগুলো একটু পরপর ঈশিতার গালের উপর এসে পড়ছে। আবির এসব দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারপর এক পর্যায়ে সে ঈশিতার গাল ছুঁয়ে দেয়, মানে সে তার হাত দিয়ে ঈশিতার গাল আর কানের পাশ থেকে তার চুলগুলোকে সরিয়ে দিতে থাকে আর তাকে একদৃষ্টিতে দেখতে থাকে। আবির দ্বিতীয়বার আবার যখন ঈশিতার কানের উপর থেকে তার চুলগুলো সরিয়ে দিয়ে ঈশিতাকে ঠিক করে দেখতে যাবে, তখন আচমকা ঈশিতা আবিরকে বালিশ মনে করে জড়িয়ে ধরে আর অন্য পাশ ফিরে আবিরকে নিয়ে শুয়ে যায়। তখন আবিরের মনে যেন আরো ঝড় উঠতে থাকে। ঈশিতাকে খুব কাছ থেকে দেখতে থাকে। একটা মেয়ে এত সুন্দর করে ঘুমাতে পারে যে একটা বাচ্চার ঘুমকেও হার মানায়। ঈশিতা আবিরকে কোলবালিশ মনে করে জাপটে জড়িয়ে ধরে থাকে। একসময় আবির একটু দুষ্টুমি করে যে ঈশিতার নরম শরীরকে জড়িয়ে ধরতে যাবে, তখনই আবার আবিরের হাতে স্পর্শ পেয়ে ঈশিতা ঘুম থেকে জেগে ওঠে আর আবিরকে তার পাশে শুয়ে থাকতে দেখে বা চিৎকার করে ওঠে। ইডিয়েট, আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন কেন? আর আপনি আমার পাশে শুয়ে আছেন কেন? আমি তো আপনার পাশে শুতে চাইনি, আপনি তো জোর করে আমাকে জড়িয়ে ধরে আপনার পাশে শুইয়ে দিলেন। ফালতু কথা বলার জায়গা পান না, তাই না? আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো? আমি নিজেই তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, আপনি ঘুমাচ্ছিলেন আর আমি আপনাকে ডাকতে আসছিলাম। তখনই আপনি আমাকে বালিশ মনে করে জড়িয়ে ধরে অন্য পাশে ফিরে শুয়েছিলেন। কি লুচ্চা বেটা! আমি আপনাকে ঘুমের মধ্যে বালিশ মনে করে জড়িয়ে ধরলাম আর আপনি আমার পাশে শুয়ে পড়লেন। গাধা কোথাকার! তো কি করব, আসলে আপনার হাত এত নরম যে নিজেকে ছাড়াতে ইচ্ছা করছিল না। আমার তো ভালোই লাগতেছিল। ইস, যদি সারা জীবন এভাবে আপনাকে জড়িয়ে ধরার লাইসেন্সটা পেয়ে যেতাম। তবে রে, দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। যত সব বাজে বাজে কথা। এই বলে ঈশিতা রেগে গিয়ে আমাকে এক লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিল আর চাদরের সাথে নিজের গা জড়িয়ে ঈশিতাও সোজা এসে আমার বুকের উপরে পড়ল। ভাগ্যের কি মহিমা, আমি শুয়ে আছি আর বেআইন আমার বুকের উপরে শুয়ে আছে। সুযোগ কি আর বারবার আসে? তাই আমি দুষ্টুমি করে এই সুযোগটাকে কাজে লাগালাম। তারপর ঈশিতার গাল তো টেনে ঈশিতার কপালে একটা চুমু দিয়ে বললাম, বেআইন, রাগলে কিন্তু আপনাকে দেখতে দারুণ লাগে, একদম যেন পাক্কা ঝালমরিচ। তারপর ঈশিতার কিছু বলতে যাবে, তখন তার বোন অর্থাৎ আখির ডাক চলে আসে। মানে অনেক বেলা হয়ে যাওয়াতে সে তাদের ব্রেকফাস্টের জন্য ডাকছে। ঈশিতা তার বোন আখির গলা শুনে তাড়াহুড়ো করে আবির উপর থেকে উঠে দাঁড়ায় আর আবির উঠে দরজার এক কোনায় দাঁড়িয়ে পড়ে। ঈশিতা, এই ঈশিতা, কি রে, তুই এখনো ঘুমাচ্ছিস? উঠে দেখ কটা বাজে। তুইও দেখি আবিরের মতো একদম ঘুম কাতুরে। এই কি আবির, তুইও দেখি এখানে? তোকে না বললাম ফ্রেশ হয়ে খাবার ঘরে আয়? ভাবি, আমি তোমার বোনকে ডাকতে আসছিলাম। বেআইন নতুন নতুন আমাদের বাসায় এসেছে, তাকে ছেড়ে খাই কিভাবে বলো তো? তাই তোমার বোনকে ডাকতে আসছিলাম। এসে দেখি তোমার বোন ঘুমাচ্ছে। ও আচ্ছা, তা বিছানার চাদর ফ্লোরে পড়ে কেন ইসি? না মানে আপু, ভাবি, তোমার বোন ঘুমের মধ্যে বিছানা থেকে পড়ে গেছিল, আমি এসে ওকে উঠালাম। তাই নাকি? খুব ভালো করছিস ভাই। ঈশিতা, তুই ব্যথা পাসনি তো? না আপু, ব্যথা পাইনি। তারপর আবির আর শীতের মাথা নেড়ে আখির কথা সম্মতি জানায়।
আর তারা দুজনে ফ্রেশ হয়ে নিচে খাবার ঘরে এসে বসে ব্রেকফাস্ট করতে থাকে। আখি, ঈশিতা, আবিরের ভাইয়ের তিনজনই খাবার খাচ্ছে, কিন্তু আবির শুধু খাবার হাত দিয়ে নাড়াচাড়া করে যাচ্ছে। এটা তার ভাবি আখি লক্ষ্য করে বলে, কি ব্যাপার আবির, আজকের রান্না কি ভালো হয়নি? তুমি খাচ্ছ না যে? না মানে ভাবি, এমনি ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে? তুমি তো সকাল থেকে কিছু খাওনি, তাহলে ক্ষুধা নেই কেন? কে বলছে ভাবি আমি কিছু খাইনি? আজকে সকালে আমি অনেক দামি একটা জিনিস খেয়েছি, তাই পেট আর মন দুটোই ভরে গেছে। ও তাই নাকি? তা শুনি, তুমি কি এমন দামি জিনিস খেয়েছো আমাকে না দিয়ে? সরি, এটা বলা যাবে না ভাবি, অনেক দামি জিনিস খেয়েছি। বলো না ভাই আমার। শুনবে? আচ্ছা তাহলে শোনো, কানে কানে বলি। তারপর আবির যেই তার ভাবির কানে কানে কিছু একটা বলতে যাবে, তখন ঈশিতা জোরে আবিরের পায়ে সেদিনের মতো একটা লাথি দেয়, আর সাথে সাথে আবির চিৎকার করে ওঠে। আউ! ওরে শয়তান, এর জন্য কানে কানে বলতে চাইলি? না ভাবি, আসলে ওই যে বিড়াল পায়ে কামড়ে দিয়েছিল তো, তাই। আমি বুঝি না, সেই বিড়ালকে কি শুধু তুমিই দেখতে পাও? আমরা কেন দেখতে পাই না? যাই হোক, এখন দুষ্টুমি ছেড়ে তাড়াতাড়ি খেয়ে নাও। আমরা আর 1 ঘন্টার মধ্যেই বের হব, আর বিকেলের মধ্যে বাসায় চলে আসবো। ঠিক আছে ভাবি। আপনাদের নিশ্চয়ই মনে আছে তারা কোথায় বের হওয়ার কথা বলছে, তাই আর মনে করিয়ে দিলাম না। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই যে যার রুমে গিয়ে একটু রেস্ট করে সবাই পার্কের উদ্দেশ্যে বের হওয়ার জন্য রেডি হতে থাকে। আবিরটার রুমে রেডি হচ্ছে, সে একটি নীল পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে। আর ঈশিতা যেহেতু দেশের বাইরে অনেকটা সময় বড় হয়েছে, তাই সে শাড়ি পরতে পারে না, বিধায় সে 3 পিস আর ওড়না পরে নেয়। ওদিকে আবিরের ভাই আর ভাবি দুজনে রেডি হয়ে নেয়। তারপর তারা সবাই মিলে একত্রিত হয়ে বাসা থেকে বের হয়। বাসা থেকে বের হয়ে তারা 2টা রিক্সা দেখে নেয়। একটা রিক্সায় আবিরের ভাই আর ভাবি বসে, আর অন্য একটা রিক্সায় আবির আর ঈশিতা বসে। আবির ঈশিতার পাশাপাশি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। রিক্সা চলছে আর হালকা হাওয়াতে ঈশিতার চুলগুলো উড়ে এসে আবিরের মুখে পড়ছে। ঈশিতা তো অন্যদিকে তাকিয়ে আছে, এদিকে আবিরের 2 চোখ বন্ধ করে ঈশিতার চুলের ঘ্রাণ নিতে থাকে। ঈশিতার মিষ্টি চুলের গন্ধে আবির পাগল হয়ে যাচ্ছে। এভাবেই কিছুক্ষণ পর তারা তাদের গন্তব্যে পার্কের সামনে চলে আসে। এরপর রিক্সা ভাড়াগুলো মিটিয়ে ওরা 4 জন পার্কের ভেতর প্রবেশ করে। পার্কের ভেতর প্রবেশ করে আবিরের ভাইয়া আর আবির একসঙ্গে একদিকে ঘুরতে যায়। আবির আর ঈশিতাকে তার একা ছেড়ে দেয়। আবির ঈশিতাকে নিয়ে পার্কে ঘুরে ঘুরে দেখাতে থাকে। এখন যেহেতু তার ভাইয়া ভাবি তাদের সাথে নেই, তাই এই সুযোগটাকে একটু কাজে লাগাতে আবির একটা মিথ্যা আশ্রয় নেয়। আর সে পার্কে একটু সামনে এসে কয়েকজন বকাটে টাইপের ছেলেদেরকে দেখিয়ে ঈশিতাকে বলে, বেআইন, আমার হাত ধরুন। কেন? আমি কেন আপনার হাত ধরবো? ওই যে দূরে ওই ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন? ওরা এখানে সিঙ্গেল কোনো মেয়ে দেখলেই তাদেরকে সবাই মিলে ইফটিজিং করে আর অনেক আজে বাজে কথা বলে। আপনি আমার সাথে যেভাবে হাঁটছেন তাতে আপনাকেও ওরা কিছু বলতে পারে। তাই আপনি যদি এখন আমার হাত ধরে আমার পাশাপাশি হাঁটেন, তাহলে ওরা আমাদেরকে দেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে করবে আর ওরা আমাদেরকে কিছু বলবে না। তারপর ঈশিতা আবিরের কথায় ওই ছেলেগুলোর দিকে তাকায়। তাকিয়ে দেখে ছেলেগুলো দেখতে কেমন গোন্ডা টাইপের, আর তারা ওখানে তখন স্মোক করছিল। তা দেখে আবিরের কথাটা ঈশিতার কিছুটা বিশ্বাস হয়। কি হলো? কি ভাবছেন? বলেই আবির ঈশিতার হাত ধরে নেয়। ঈশিতা তখন আর কিছু বলে না। তারপর আবির আর ঈশিতা দুজনের হাত ধরে পাশাপাশি হাঁটতে থাকে আর কথা বলতে থাকে। তারপর আবির ওসব ছেলেগুলোকে পাশ কাটিয়ে সেখান থেকে কিছুটা সামনে চলে আসে। এসে ঈশিতার হাত ধরে আবার থমকে দাঁড়িয়ে যায়। কি হলো? আপনি এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? আর এখনো আমার হাত ধরে আছেন? বেআইন, আমার তো খুব ভয় করতেছে। দেখেন ওই ছেলেগুলো আমাদেরকে মনে হয় সন্দেহ করছে। ওই দেখুন আমাদেরকে কিভাবে দেখতেছে। আরে ধুর, আপনি আমার হাত ছাড়েন তো। সন্দেহ করুক আর যাই করুক, যেটাই হোক, আপনি ওদের সাথে গিয়ে মোকাবেলা করবেন। এত ভীতু কেন আপনি? ফিল্মের মতো মারামারি করতে পারবেন না? না, আসলে আমি ছোটবেলা থেকেই মারামারিকে ভীষণ ভয় পাই। ওই দেখেন ছেলেগুলো আমাদের দিকে আসছে। ওরে বাবারে, বলেই বেআইনকে জড়িয়ে ধরলাম। ওই ছাড়েন, ছাড়েন, কি করতেছেন? দেখুন, আমি কিন্তু চিৎকার করব। আপু ভাইয়া, তোমরা কোথায়? আরে চুপ, সবসময় শুধু পিচ্ছি দেয়ার মতো আপু। আমি কি সিনেমার ভিলেন? পার্কে ভাবি দুলাভাই পার্সোনাল সময় পার করতেছে, বোঝো না এগুলা? আর তুমি এভাবে চিৎকার করলে কিন্তু ওই ছেলেগুলা আমাদেরকে এসে কট খাইয়ে দিবে। তারপর আপনাকে আর আমাকে ধরে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে দিবে। এর চেয়ে চুপচাপ এভাবে অভিনয় করতে থাকুন। কচু,
তাহলে আপনি জেনে শুনে আমাদেরকে এরকম জায়গায় নিয়ে আসলেন কেন? আসলে এই পার্কটা নতুন হয়েছে, আমিও এখানে আজ প্রথমবার আসলাম। বন্ধুদের কাছ থেকে এই পার্কের কাহিনীটা শুনছি আর আজ সেটা দেখছি। তারপর আবির ঈশিতাকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে একটা ফুল বাগানের পাশে। ঈশিতা তারপর বাধ্য হয়ে আবিরকে আর কিছু বলে না। যদি সত্যি সত্যি ওই বকাটে ছেলেগুলো তাদেরকে ধরে উল্টাপাল্টা কোনো ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দেয়, তো সেই ভয়ে ঈশিতা চুপ করে থাকে। আসলে ঈশিতা তো এতদিন বিদেশে ছিল, তো এখানকার সম্পর্কে তার কোনো রকম ধারণা নেই। এর জন্য আবির তাকে খুব সহজেই বোকা বানিয়ে দেয় আর তার সাথে একটু দুষ্টুমি করতে থাকে। এভাবে প্রায় কয়েক মিনিট পার হয়ে যায়। তারপর আবির ঈশিতাকে ছাড়ে না। এদিকে ঈশিতা তো রাগ এবার উচ্চ লেভেলের সীমায় পৌঁছে যায়। সে রেগে গিয়ে আবিরকে জোরে একটা ধাক্কা দেয়। আবির সাথে সাথে মাটিতে গড়িয়ে পড়ে, কিন্তু সে কোনো আওয়াজ দেয় না। এটা দেখে ঈশিতা একটু ঘাবড়ে যায়। আবার আবিরের কোনো কিছু হয়ে গেল না তো? এভাবে সে আবিরের বুকে হাত দিয়ে আবিরকে ডাকতে থাকে। আসলে আবির ঈশিতার বুকে ঘুমিয়ে পড়েছে, যেটা ঈশিতা এখন বুঝতে পারছে। ঈশিতার ডাকে ঘুম ছাড়ে আবিরের। ইতর বানর বদমাইশ জানোয়ার ছেলে, আপনি আমাকে মিথ্যে বলে জড়িয়ে ধরেছিলেন তাই না? আর আমার বুকেই ঘুমিয়ে পড়েছেন। আমি তো আপু আর দুলাভাইকে সব বলে দিব। সরি বেআইন, আসলে আপনার সাথে একটু মজা করছিলাম। আর আমি ইচ্ছে করে আপনার বুকে ঘুমিয়ে পড়িনি। আসলে আপনার শরীর এতটা নরম যে আমার ঘুম চলে আসছিল। হোয়াট? এটাকে মজা বলে নাকি? দাঁড়ান, আমিও তাহলে একটু মজা করি আপনার সাথে। বলেই আমি আবিরের হাত ধরে ওর হাত জোরে একটা কামড় বসিয়ে দিলাম। আউ! ও মা গো, ও ভাবি গো, তুমি আমাকে কার সাথে রেখে গেলে গো? দেখো তোমার এই ডাইনি বোন আমার রক্ত খেয়ে নিচ্ছে। আউ! কি এত বড় কথা? আমি ডাইনি না? দাঁড়ান, আপনার হচ্ছে। এরপর আমি আবিরের হাত ছেড়ে দিয়ে আবিরের পিঠে জোরে জোরে কিল ঘুষি মারতে থাকি। কত বড় সাহস এই ছেলে আমাকে মিথ্যে বলে ভয় দেখিয়ে জড়িয়ে ধরে, আবার আমাকে ডাইনিও বলে। বেআইন ছাড়েন না আমাকে। এভাবে আমাকে মারধর করলে কিন্তু আপনার কপালে আর জামাই জুটবে না। এখনো আমার পেছনে সব সময় 10-12টা ছেলে ঘুরঘুর করে, বুঝেছেন? বুঝেছি। আসলে পচা মিষ্টিতে মাছি একটু বেশি ভন ভন করে। কি? আমি পচা মিষ্টি না? এত বড় অপমান! বলেই বেআইন সাহেবা আশেপাশে তাকিয়ে কি যেন খুঁজতে থাকে। এই রে, এবার মনে হয় আমি গেছি। ঈশিতা ওর হাতে যে বড় একটা ইট উঠিয়ে নিছে, ওইটা দিয়ে আমার মাথায় একবার মারলে তো আমি শেষ। তাই ভয় দিলাম এক দৌড়। পার্কের মধ্যে আবির দৌড়াচ্ছে আর পিছন পিছন ঈশিতা। আবির সামান্য একটু দৌড়াতেই তার ভাই আর ভাবির সামনে পেয়ে যায়। আর ভাবি দৌড়ে গিয়ে তার ভাবির পেছনে আর আবির দৌড়ে গিয়ে তার ভাবির পেছনে লুকায়। আবির, কি করতেছিস? তুই এখানেও দুষ্টুমি শুরু করে দিয়েছিস নাকি? না ভাবি, ওই যে দেখো একটা রাক্ষসী আমার পিছু করছে। তুমি প্লিজ ওর থেকে আমাকে বাঁচাও। কি বলতেছিস? দিনের বেলায় এসব আবার আসবে কোথা থেকে? আসবে না, ওই দেখো অলরেডি চলে আসছে রাক্ষসী রূপে তোমার বোন। আপু, তুমি ওনার সামনে থেকে সরো তো। আজ ওনার একদিন কি আমারই একদিন। আমি এই ইট দিয়ে আজ ওনাকে মার্ডার করে ফেলবো, তারপর জেলে চলে যাব। কেন? ও আবার তোকে কি করেছে? আর তুই বড়দের সাথে এমন ব্যবহার করছিস কেন? দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছিস? খুব তো ওনার সাইড নিয়ে কথা বলতেছো। তুমি কি ওনার বোন নাকি আমার? তুমি জানো উনি আমার সাথে কি করছে? কি করেছে? আমি বলতে পারবো না আপু, তুমি সরো তো। দেখছো ভাবি, তোমার বোন কেমন রেগে আছে। তুমি প্লিজ ওর হাত থেকে আমাকে বাঁচাও। ঈশিতা, হাত থেকে ওটা ফেলে দে বলছি। চল, আমরা ওপাশের ওই হোটেলটা থেকে লাঞ্চ করে নিব। অনেক ক্ষুধা লাগছে। আমরা অনেকক্ষণ ধরেই তোদেরকে খুঁজতেছিলাম। তোরা কি কিছু খেয়েছিস? কে খাওয়াবে আমাকে? রেখে তো গেছো একটা ফকিরের সাথে, যার পকেটে কিনা 2টা টাকাও নেই। কি? ফকির মানে কি? ভাবি দেখো, তোমার বোন আমাকে এসব কি বলছে। কেন, ভুল কিছু বলেছি নাকি? ফকিরই তো আপনি। যার মানিব্যাগে কোনো টাকা থাকে না সে তো ফকিরই। হয়েছে, তোরা একটু এখন থাম। ঈশিতা, চল লাঞ্চ করতে যাব। তারপর আমরা পার্কের পশ্চিম সাইডটা ঘুরেই বাসায় চলে যাব। তারপর আখি তার বোনের হাত ধরে উল্লেখিত সেই হোটেলটিতে নিয়ে যায় আর সবাই মিলে লাঞ্চ করতে থাকে।
সেখানে গিয়ে তারা 4 প্লেট খাবার অর্ডার দেয় আর সবাই মিলে লাঞ্চটা সেরে নেয়। লাঞ্চ শেষ করে সবাই আবার হোটেল থেকে বের হয়। এরপর তারা পার্কের পশ্চিম সাইডটা ঘুরে দেখতে থাকে। এবার তারা 4 জন একসাথে পার্কটা ঘুরে দেখতে থাকে, কিন্তু 4 রাস্তায় একটা রাস্তার সামনে গিয়ে আবির ঈশিতার পিছন পিছন হাঁটতে থাকে। আর সুযোগ বুঝে আবির ঈশিতার মুখ চেপে ধরে ফিল্মি স্টাইলে পেছন থেকে ঈশিতাকে কোলে তুলে নিয়ে অন্য একটা সাইডে চলে আসে। তারপর সাইডে এনে আবির ঈশিতাকে কোল থেকে নামিয়ে দিলে ঈশিতার রাগে তার চোখগুলোকে লাল গুটিয়ে করে আবিরের দিকে তাকায় আর বলে, এগুলো কি ধরনের অসভ্যতা আপনার? আপনি আমাকে এইভাবে টাচ করছেন কেন? আর আমাকে আপুর কাছ থেকে আমাকে কোলে তুলে সাইডে নিয়ে আসলেন কোন উদ্দেশ্যে? বলেই আমি 1 পা 2 পা করে পেছনে পিছিয়ে আসতে থাকি। আরে আমার বদরাগী বেআইন ভাইয়া আর ভাবির তো নতুন বিয়ে হয়েছে, আর তারা প্রথমবার কোথাও ঘুরতে আসছে। তাদের একটা প্রাইভেসি তো অবশ্যই থাকা দরকার, তাই তাদেরকে একটু একা ছেড়ে দিলাম আর আমরা এক পাশে কেটে পড়লাম। একটু পর আমরা আবার এক হয়ে যাব, ভয় পেয়ে না, আমি তোমাকে কিছু করব না। সেসব তো শুধু আপনিই বলতেছেন। কোথায় ভাইয়া আর ভাবির মধ্যে তো আমি তেমন কোনো প্রেম দেখতে পাচ্ছি না। তারা কি তোমাকে আর আমাকে দেখিয়ে দেখিয়ে প্রেম করবে নাকি? সেটাও কথা। এবার চলেন আমরা এই পাশটা ঘুরে দেখি। এসে থেকে তো ঘুরছি, আর কত ঘুরবো? আমার এখন ছবি তুলতে ইচ্ছে করতেছে। আপনি নাকি ফটোগ্রাফার, তাহলে আমার কয়েকটা ছবি উঠিয়ে দেন দেখি। ছবি ভালো লাগলে অ্যাওয়ার্ড দিব। কি অ্যাওয়ার্ড দিবেন শুনি? আপনি যা চাইবেন তাই দিব। যদি আপনার মনটাকে চেয়ে বসি তাহলে কি সেটাও দিবেন? কি? কিছু না, চলুন ওদিকটাই চলুন, ওদিকে ছবি সুন্দর আসবে। তারপর আবির ঈশিতাকে নিয়ে সুন্দর একটা প্লেসে চলে যায় আর ঈশিতার ফটোশুট করতে থাকে। আবির ঈশিতার বিভিন্ন পোজে ছবি তুলতে থাকে, তারপরে সেগুলো ঈশিতাকে দেখায়। বাহ, এমনিতেই আপনি কোনো কাজের না হলেও ছবি কিন্তু বেশ ভালোই তুলতে পারেন। আসলে ছবির সাবজেক্টই যদি এত সুন্দরী কেউ থাকে তাহলে ক্যামেরাম্যান তো সুন্দর ছবি তুলতে বাধ্য। বেশ ভালোই পাম দিতে পারেন আপনি। সত্যি বলছি, আপনি অনেক সুন্দরী। এই মুহূর্তে আপনার কি দরকার জানেন? কি? আমার মতো কেউ একজন যে কিনা এই মুহূর্তে আপনার চুলে একটা লাল রক্ত জবা গোলাপ ফুল গুজে দিয়ে বলতে পারবে ভালোবাসি। কিন্তু আমার লাইফে তো এরকম কেউ নেই। না বেস্ট ফ্রেন্ড, না তো বয়ফ্রেন্ড। তাই? ইয়েস, তাহলে তো আমার লাইন ক্লিয়ার। আপনার লাইন ক্লিয়ার মানে? না কিছু না, চলুন অন্যদিকে যাই। তারপর আবির তার ক্যামেরাটাকে একটা টিস্যু পেপার দিয়ে মুছে চুমো খেতে থাকে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ক্যামেরায় চুমু খাচ্ছেন? আমার ক্যামেরাটা এত সুন্দর তাই? ক্যামেরা আবার কিভাবে সুন্দর হয়? ক্যামেরা তো ক্যামেরাই। সুন্দর হয় গো বিদেশি ম্যাম, যদি আপনার মতো কোনো সুন্দরীর ছবি তাতে থাকে। তারপর আবিরের কথা ঈশিতা একটু মুচকি হাসে আর তারা দুজন আবার পাশাপাশি হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা একটি আইসক্রিমের দোকানের সামনে চলে আসে আর আইসক্রিম ঈশিতার খুব প্রিয়, তাই সে আইসক্রিমের ফ্রিজ দেখে লজ্জা শরমের মাথা খেয়ে আবিরকে বলে, এই যে মিস্টার ফকির, আপনার পকেটে কি টাকা আছে? আছে। কেন, কিছু খাবেন নাকি? না হলে আবার ভাবির কাছে গিয়ে বলবেন আমি আপনাকে খাওয়াইনি। আমি একটা কিপটা। হ্যাঁ, আইসক্রিম। আইসক্রিম? ওকে, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। তারপর আবির ঈশিতাকে ওখানে দাঁড় করিয়ে রেখে একটা আইসক্রিম নিয়ে আসে আর ঈশিতার হাতে দেয়। নিন। একটা কেন, আপনি খাবেন না নাকি? পকেটে টাকা শেষ। আপনি বললে পুরো আইসক্রিমের দোকানটাই আপনার জন্য কিনে নিয়ে আসতে পারবো, আর আমি এসব বাচ্চাদের খাবার খাই না। নিজে মনে হয় বুইড়া বেটা। তারপর একটা ব্রেঞ্চে বসে ঈশিতা আইসক্রিম খেতে থাকে আর আবির তার দিকে তাকিয়ে দেখতে থাকে। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? আসলে আপনি এত সুন্দর যে সব সময় আপনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আমার দিকে নাকি আমার আইসক্রিমের দিকে? হ্যাঁ, আপনি আমার দিকে এইভাবে দেখবেন না, তাহলে আমার পেট খারাপ করবে। তাহলে আপনার খাওয়া আইসক্রিম থেকে আমাকে একটু ভাগ দেন না? না না, আমি আমার জিনিসের ভাগ কাউকে দেই না। আপনার যদি খেতে ইচ্ছে হয় তাহলে দোকান থেকে আরেকটা নিয়ে আসেন, আর চিন্তা করবেন না, আপুর কাছ থেকে আমি আপনাকে সব টাকা দিয়ে দেব। এরকম করছেন কেন হিংসুটে ম্যাম? আমার আপনারটা থেকেই চাই একটুখানি। আমি তো এখনই মুখ লাগিয়েছি, খেতে পারলে খান, কিন্তু একটু খাবেন কিন্তু। সমস্যা নেই বলেই আমি ঈশিতার হাতের উপর আমার হাত দিয়ে ধরে ওর হাতের আইসক্রিমটাতে একটা কামড় বসিয়ে দিলাম আর কামড়ে
পুরো আইসক্রিমটাই ভেঙে গেল। একটু আপনি আমার আইসক্রিমটায় কামড় দিয়ে ভেঙে ফেললেন। আপনি তো একটা লক্ষ্মী ছাড়া ছেলে। ছি ছি বিয়ান, সামান্য একটা আইসক্রিম খেয়ে ফেলছি বলে আপনি আমাকে লক্ষ্মী ছাড়া ছেলে বলতেছেন? তো আর কি কি বলবো আপনাকে, বান্দর কোথাকার। তারপর তাদের মধ্যে একটু ফাইটিং হয়ে যায় আর ওরা একে অপরের চুল ধরে তখন টানাটানি করত। এর মধ্যে সেখানে ওদের ভাইয়া আর ভাবির সাথে আবার দেখা হয়। আবির, ঈশিতা, তোরা আবার এখানে ঝগড়া করতেছিস? আমি বুঝি না, তোরা তো একে অপরকে ঠিক করে চিনিসও না। তারপর আসার পর থেকে সবসময় তোরা এমন টম এন্ড জেরির মতো ঝগড়া করতেছিস। আপু আমি কিচ্ছু করিনি, তোমার দেবরই আমাকে। চুপ, আর একটা কথাও বলবি না। চল, আমরা এখন বাসায় ফিরে যাব। মনে মনে বললাম, আবিরের দিকে তাকিয়ে বললাম, আজ একটুর জন্য আপনি বেঁচে গেলেন। আপনি এখনো ঠিক আমাকে চেনেন না। আপনি আজ আমার সাথে যা যা করেছেন তার সব কিছুর আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো, এই বলে দিলাম। তারপরও চারজন পার্ক থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসে। পথে আসতে আসতে আবির আর ঈশিতা কেউ কারোর সাথে কোনো রকম কথা বলে না। বাসায় পৌঁছেও চুপচাপ যে যার রুমে চলে যায়। এখন বাজে বিকেল 4টা। আবির তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে সাইকেল নিয়ে বের হয়ে কলেজ মাঠের উদ্দেশ্যে তার বন্ধুদের কাছে। আবির মাঠে এসে তার বন্ধুদের সাথে মিশে যায়। কিরে দোস্ত, আমাদের অভিনয় কেমন ছিল বল? ও হ্যাঁ, আপনাদেরকে তো না বললে তো বুঝবেন না। পার্কে আবির যে বকাটে ছেলেগুলোকে দেখিয়ে ঈশিতাকে ভয় পাওয়া হয়েছিল, সেই ছেলেগুলো আসলে আবিরের বন্ধু ছিল। আর এই সবই ছিল আবিরের প্ল্যান। ওরা সবাই আবিরের প্ল্যান মতোই ওখানে কাজ করছিল। অসাধারণ অভিনয় করেছিস তোরা। ঈশিতা তো বুঝতেই পারেনি যে তোরা আমার বন্ধু ছিলি। ওর সত্যি অনেক ভয় পেয়ে গেছিল। ও তাই নাকি? কিন্তু যাই বলিস মামা, তোর ব্যান্ড কিন্তু দেখতে মাশাল্লাহ, তোর সাথে খুব ভালোই মানিয়েছিল। ওই নজর দিবি না, ওইটা আমার জিনিস। যাব বাবা, আমি তো তোর সাথেই ওকে মানিয়েছিল বললাম। যাই হোক, কোনোটাই বলবি না ওকে নিয়ে। ঠিক আছে, তা বল সারাদিন কেমন ঘুরলি আজকে? অনেক ভালো, কিন্তু বেআইনকে এখনো আমার মনের কথাটা বলতে পারিনি রে দোস্ত। কেন? আমরা সবাই তো তোর কথা মতো কাজ করলাম তোকে সুযোগ করে দিতে। তাছাড়া আজ পার্কে তো তোরা দুজন একসাথে ছিলি, প্রাইভেট সময় পার করতেছিলি, তারপরও তুই কিছু বলিসনি কেন? এরকম সুযোগ কি দ্বিতীয়বার আর পাবি পাগল? সে হয়তো পাবো না, কিন্তু এত তাড়াতাড়ি কাউকে কখনো মনের কথা বলা যায় না রে পাগলা। তবে তোরা দেখে নিস, বেআইনকে যখন একবার আমার মনে ধরেছে তখন বেআইনকে আমি আর হাতছাড়া করব না। আজ না হয় কাল উনাকে আমি নিজের করেই ছাড়বো। তাহলে তুই বরং সেই আশাতেই থাক। এর আগে আবার অন্য কেউ যেন তোর পাখিকে নিয়ে উড়াল না দেয়। দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূর্ণ করে দেয়। কি বলিস তোরা সবাই? তারপর আবির সেখানে তার বন্ধুদের সাথে আরো বেশ কিছুক্ষণ সময় আড্ডায় পার করতে থাকে। সেখানে তারা অনেক এনজয় করে। আজ আবিরের মনটা যেন বেশ ফুরফুরা লাগছে, কারণ সারাদিন সে তার পছন্দের মানুষের সাথে ছিল আর সারা বিকেলটা তার প্রাণের বন্ধুগুলোর সাথে। তারা এভাবে বেশ কিছুক্ষণ একসাথে আড্ডা দেওয়ার পর সন্ধে হয়ে আসে। তারপর যে যার বাসায় চলে যায়। আবির সেখান থেকে আড্ডা শেষ করে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সে বাসায় চলে আসে। বাসায় এসে সে তার রুমে চলে যায়। আমি গল্পের শুরুর দিকেই বলেছিলাম আবিরের রুম আর ঈশিতার রুম পাশাপাশি। আবির রুমে প্রবেশ করতে দেখে ঈশিতা তার রুমে ড্রেসিং টেবিলের আয়নায় সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আবির তখন মনে মনে বলে, এই মেয়ে তো তাকে প্রায় সময় বান্দর বলে ডাকে, তাই এটার একটু প্রতিশোধ নিতে হবে। তাই আবির ঈশিতার সাথে আবার একটু দুষ্টুমি শুরু করে। তখন আবির একটু মাতালের মতো অভিনয় করে ঈশিতার রুমে প্রবেশ করে আর ঈশিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয় আর কোলে নিয়ে ঈশিতাকে জোরে জোরে ঘোরাতে থাকে। তারপর ঈশিতা চিৎকার করতে থাকে আর পুরো মাথা ঘোরাচ্ছে। তারপর আবির থেমে যায়, কিন্তু ঈশিতাকে কোল থেকে নামায় না। শয়তান বান্দর ইতর বিলাই হনুমান, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে কোলে নিয়ে ঘোরাচ্ছেন কেন? ইডিয়েট কোথাকার। ও বেআইন আপনি? আমি তো ভাবিকে মনে করে আপনাকে জড়িয়ে ধরছি। আর আপনি আমার রুমে কেন? নেশা করে আসছেন নাকি? ভালো করে তাকিয়ে দেখেন, এটা আমার রুম। ও হ্যাঁ, তাই তো। এর মধ্যে সেখানে আবিরের ভাবি আঁকে চলে আসে। কি রে ঈশিতা, তুই চিৎকার করলি কেন? কি হয়েছে? এই, তুই আবিরের কোলে কি করিস? তারপর আমি ভাবিকে দেখে লজ্জা পেয়ে সাথে সাথে ঈশিতাকে কোল থেকে ছেড়ে দিলাম আর চোখের পলকের মধ্যে ঈশিতা ফ্লোরে পড়ে গেল। আও আপু, তোমার দেবর এটা কি পাগল নাকি? উনি কোথা থেকে হঠাৎ এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে কোলে তুলে পাগলের মতো ঘোরাচ্ছিল আর বলতেছিল উনি নাকি তোমাকে ভেবে আমাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ ভাবি, আমি ভাবছি এইটা তুমি। আসলে তোমাদের দু বোনের হাইট তো একই সমান, তাই একটু কনফিউজ হয়ে গেছিলাম। সরি সরি বেআইন সাহেবা। কিসের বেআইন? বেআইন দেখুন, আমার কিন্তু এইসব একদম পছন্দ না।
কিছু কিছু জিনিস নিজের পছন্দ না হলেও অন্যের জন্য সেটাকে পছন্দ করে নিতে হয়। আচ্ছা ভাবি, আমি গেলাম, তুমি তোমার বোনকে সামলাও। তারপর আবির ঠোঁটে শীষ বাজাতে বাজাতে দুলতে দুলতে ঈশিতার রুম থেকে বের হয় আর নিজের রুমে গিয়ে ডোর লক করে দেয়। আপু, তোমার এই বজ্জাত দেবর আমার সাথে কি করলো দেখলে? আমি এখানে আসার পর থেকেই উনি আমার পেছনে পড়ে আছে। আমি এইভাবে আর এখানে থাকতে পারবো না। এই বাসায় হয়তো উনি থাকবে, নয়তো আমি। তুমি আজকে ওনাকে বাসা থেকে বের করে দাও। দেখ বোন, এই বাসায় তোর যেমন অধিকার আছে তেমনি ওরও সমান অধিকার আছে। আমি তো কাউকে কিছু বলতে পারবো না। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তারপর আখিও সেখান থেকে চলে যায় আর ঈশিতা তো রুমে বসে বই পড়তে থাকে। হাতে খাবার সময় হলে আখি, আবির আর ঈশিতা ওদেরকে ডেকে নেয়। তারপর তারা সবাই মিলে খাবার টেবিলে বসে একসাথে ডিনার করতে থাকে। প্রায় দিনের মতো আজও আবির খেতে বসে ঈশিতার পায়ে সুড়সুড়ি দিতে যায়, কিন্তু আজ ভুলবশত সে ঈশিতার পায়ে সুড়সুড়ি দিতে গিয়ে তার ভাবির পায়ে পা লাগিয়ে দেয়। কি রে দুষ্টু, খাবার সময় দুষ্টুমি না করলে কি তোর হয় না? না মানে ভাবি, ওই বিড়াল। কোথায় বিড়াল? দুষ্টু একটা, চুপচাপ খাতো। ভাবি, আমার না খেতে ইচ্ছে করছে না, তুমি তোমার হাতে আমাকে খাইয়ে দাও না। আচ্ছা নে, হাঁ কর। তারপর আবির তার ভাবির হাতে খাবার খেতে থাকে আর তার ভাবিকেও খাইয়ে দিতে থাকে। এসব দেখে ঈশিতার গা যেন একদম জ্বলে পড়ে যাচ্ছে, তো বসে কিছু বলে না। তারপর এভাবেই খাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় আর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবির ব্রাশ হাতে নিয়ে ছাদে যায়। ছাদে গিয়ে দেখে ছাদের এক পাশে দোলনা ঈশিতা চুপচাপ কেমন মন খারাপ করে বসে আছে। তারপর আবির ব্রাশ করতে করতে এগিয়ে গিয়ে ঈশিতার পাশে দোলনায় বসে। আবির ঈশিতার পাশে গিয়ে বসতেই ঈশিতা সেখান থেকে উঠে চলে যেতে নেয়। তখনই আবির পেছন থেকে ঈশিতার হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছেন বাবু রামু আমার? এই বলে ঈশিতার হাত ধরে আবার ওকে আমার পাশে টেনে বসালাম। তারপর ঈশিতা এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, সমস্যা কি আপনার? এইভাবে যখন তখন আমাকে টাচ করেন কেন? আপনাকে কতবার বলছি এগুলো আমার পছন্দ না। আপনি কি আমাকে অন্য সব মেয়েদের মতো মনে করেন নাকি, যে যখন ইচ্ছা তখন ফাজলামি করবেন? একটা কথা কান খুলে শুনে রাখুন, এরপর থেকে আমার সাথে যা করবেন ভেবেচিন্তে করবেন, না হলে কিন্তু তার ফল ভালো হবে না। এই কথা বলে ঈশিতা কান্না করতে করতে দৌড়ে ছাদ থেকে নিচে চলে গেল। আমাদের বাচ্চারা আবির, সেও বুঝতে পারেনি যে তার সামান্য একটু দুষ্টুমিতে ঈশিতা এমন রিয়াক্ট করবে আর কেঁদে ফেলবে। যেখানে কথাগুলো শুনে কান্না করার কথা আবিরের, সেখানে ঈশিতা নিজেই কান্না করে গেল। মুহূর্তের মধ্যে আবিরের হাসি খুশি মুখটা কেমন যেন কালো মেঘে ঢাকা আকাশের মতো হয়ে গেল। তারপর আবির ছাদে একা কিছুক্ষণ সময় পার করার পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছাদ থেকে নেমে নিচে চলে আসে। আবির ছাদ থেকে নিচে নেমে এসে তার রুমে প্রবেশ করতেই তার ভাবিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। আবির, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করোনি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। ছি। আখি এগুলো বলে আবিরের রুম থেকে বের হয়ে যায় আর আবির সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। আসলে সে তার ভাবিকে খুব ভালোবাসে, একদম নিজের মায়ের মতো করে দেখে তার ভাবিকে, এবং তার ভাবিও তাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখে। আবির তার ভাবিকে খুব কাছের একজন মনে করে। আর আপনারা তো জানেনই যে কাছের মানুষের সামান্য একটু কটু কথাও মনকে কতটা কষ্ট দিতে পারে। যাই হোক, এবার আবির তার রুমের বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ কান্না করতে থাকে। তারপর সে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। দুপুরে তার ভাবি তার রুমে খাবার সাজিয়ে রেখে যায়, কিন্তু আবির সেগুলো ছুঁয়েও দেখে না। রাতেও তার ভাবি তাকে অনেকবার খাবার খেতে ডাকে, কিন্তু সে যায় না। তারপর তার ভাবি খাবার নিয়ে তার দরজার সামনে চলে আসে। এসে দেখে ভেতর থেকে আবিরের রুমের দরজাটা আটকানো। আবির, দরজা খোল। কেন ভাবি? তোকে দরজা খুলতে বলছি। তারপর আবির উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে তার ভাবি খাবারের প্লেট হাতে নিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর আখি আবিরের হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসায় আর আখিও আবিরের পাশে বসে। তারপর আবিরকে খাবার খাওয়ার জন্য জোর করতে থাকে। তুই সকাল থেকে কিছু খাসনি কেন? সকালে একটু বকেছি বলে আমার উপর রেগে আছিস ভাই? না ভাবি, রাখবো কেন? তুমি হলে আমার মায়ের মতো, আমাকে শাসন করার অধিকার তোমার আছে। আমাকে যদি তুই তোর মায়ের মতো ভাবিস তাহলে এখন ভাত খেয়ে নে। নে, হাঁ কর, আমি তোকে খাইয়ে দিই। তারপর আমি চোখের কোণায় জল মুছে ভাবির হাতে খাবার খেতে থাকি। তুই কেন এসে তার পিছনে লাগিস? ও বিদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছে, ওর চয়েস আলাদা, ওর ভাবমূর্তি আলাদা। তুই কেন বুঝিস না? আমি তোকে নিজের ভাইয়ের মতো মনে করি। আমি তোদের ফ্যামিলিতে আসার পর থেকে তোর যেভাবে খুশি আমি তোকে সেভাবেই চলতে দিয়েছি। সবসময় তোকে তোর স্বাধীনতা দিয়ে আসছি। আর তুই কান্না করছিস কেন পাগল? শোন ভাই, তুই এমন কিছু কখনো করিস না যাতে আমার মান সম্মান চলে যায়। ঈশিতা এসেছে অল্প কিছুদিনের জন্য, এরপরও চলে যাবে।
ওকে হাসি খুশি মুখে বিদায় দিতে পারলেই আমি বাঁচি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো ভাবি, আমি কখনোই তোমার মান সম্মানে আঘাত করব না। এই তো আমার লক্ষ্মী ভাইটা। বলেই ভাবি আমার কপালে একটা চুমু দিল। হয়েছে, এবার ঘুমা তুই। তারপর আখি আবিরের রুমে লাইটটা অফ করে দিয়ে রুম থেকে চলে গেল। তারপর আবির ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে আবির নাস্তা করতে খাবার ঘরে চলে গেল। সবাই বসে খাবার খাচ্ছে প্রতিদিনের মতো। আজও আবির আর ঈশিতা দুজন সামনাসামনি বসেছে। দুজনের প্লেটের দিকে মুখ করে খাবার খাচ্ছে। কেউ কোনো রকম দুষ্টুমি করছে না। এর মধ্যে আখি কিচেনে কি যেন আনতে চলে গেল। তখন আবির তার মাথাটা উঁচু করে ঈশিতার দিকে তাকিয়ে সরি বলে। তারপর ঈশিতা তার মাথাটা উঁচু করে আবির দিকে তাকায়। আসলে সে বোঝার চেষ্টা করে যে আবির কথাটা বললো কিনা। তারপর ঈশিতাও আবার মাথা নিচু করে আবিরকে বলে, অ্যাকচুয়ালি আমিও সরি। আমার সত্যি কাল অনেক মন খারাপ ছিল, তাই আমি আপনাকে কি না কি বলে ফেলেছি, তার জন্য আবারও সরি। ইটস ওকে। তারপর আবার ওরা দুজনে প্লেটের দিকে মুখ করে খাবার খেতে থাকে। খাওয়া শেষ করে আবির তার রুমে গিয়ে বোরিং ফিল করতে থাকে। তাই সে তার বন্ধুদেরকে কল করে তাদের আড্ডার জায়গায় ডেকে আনে। তারপর সে বাসা থেকে বের হয়। সারাটা দিন আবির বাইরে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর সন্ধ্যায় বাসায় আসার সময় তার ভাবির জন্য তার ভাবির পছন্দের বেলপুরি সঙ্গে নিয়ে আসে। বাসায় এসে আবির তার ভাবির হাতে বেলপুরি প্যাকেটটা এগিয়ে দেয়। তারপর তার ভাবি আর তাকে সারাদিন বাইরে কাটানোর জন্য কিছু বলে না। আবির তার ভাবির হাতে বেলপুরির প্যাকেটটা ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে তার রুমের বসেতেই তার ভাবি খাওয়ার নিয়ে আসে। তারপর সে খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকেলে আবির একটা বই হাতে নিয়ে ছাদে যায়। গিয়ে দেখে সীতা ছাদের এক কোণায় আবারও সে দোলায় বসে আছে। আবির সীতাকে দেখে ছাদ থেকে নেমে আসতে যায়, কিন্তু সীতা কি মনে করবে এভাবে সে ছাদ থেকে নামে না। আবির ছাদের অন্য একটা পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়তে থাকে। দূর থেকে সীতা আবিরকে দেখতে থাকে, কিন্তু আবির ঈশিতার দিকে একবারও তাকায় না, কথাও বলে না। তারপর রাতে তারা একসাথে খাবার ঘরে টেবিলে বসে খাবার খেতে থাকে। তখন টেবিলের নিচে আবিরের পায়ের সাথে ঈশিতার পায়ে ধাক্কা লাগে। প্রথমবার পা লাগাতে আবির ভাবে ঈশিতা হয়তো অনিচ্ছাকৃতভাবে তার পায়ের সাথে পা লাগাচ্ছে, কিন্তু না, দ্বিতীয়বার আবারও আবিরের পায়ের সাথে পা ছুঁয়ে দেয় ঈশিতা আর মুচকি হাসতে থাকে। আবির বুঝতে পারছে না ঈশিতা কি ইচ্ছে করেই সবকিছু করছে নাকি অনিচ্ছাকৃত। তারপর আবির তার পা সরিয়ে নেয় আর খাওয়া শেষ করে তার রুমে চলে আসে। পরদিন সকাল সকাল ঘুম ভাঙে আবিরের। তারপর আবির প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ছাদের দোলনায় দোল খেতে খেতে রোদ্দুর উপভোগ করতে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ঈশিতা সেখানে দোলনায় বসা। আবির এত সকাল সকাল ঈশিতাকে ছাদের দোলনায় বসে থাকতে দেখে আশ্চর্য হয়ে যায়। আসলে ঈশিতা তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না, তাহলে এখন এখানে কিভাবে? তারপর আবির ঈশিতার সাথে কোনো কথা বলে না। সে ছাদের এক কোণায় গিয়ে দাঁড়িয়ে পড়ে আর কিছুক্ষণ পর তার পাশে কাউকে অনুভব করে। তারপর আবির পেছন তাকিয়ে দেখে ঈশিতা তার পেছনে দাঁড়ানো। কি করছেন? কিছু না, এই বলেই আমি ছাদ থেকে নেমে আসলাম। এরপর আবির ছাদ থেকে নেমে আসে। হয়তো ঈশিতা তাকে আর কিছু বলতো, কিন্তু সে ঈশিতাকে আর কিছু বলার সুযোগ দেয় না। তারপর আবির ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় আর ব্রেকফাস্ট করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। বিকেলে সে বাসায় আসে। বিকেলে আবির বাসায় এসে দরজা নক করতেই ঈশিতা এসে দরজা খুলে দেয়। তারপর আবির ঈশিতাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে আর তার রুমে চলে যায়। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই তার রুমে আখি ঈশিতাকে প্রবেশ করে। ভাবি, তুমি কিছু বলবে? আমার একটা কাজ করে দাও না। ঈশিতা তো এখানে আরও কদিন থাকবে, তাই ওকে সাথে নিয়ে একটু মার্কেটে গিয়ে ওর পছন্দের কয়েকটা ড্রেস কিনে নিয়ে এসো না। ভাবি, আমি তো সবেমাত্র কলেজ থেকে ফিরলাম, আমার এখন ভালো লাগছে না। তুমি দারোয়ান চাচাকে বলো ওনার সাথে যেতে। কি? আমি দারোয়ান চাচার সাথে যাব শপিং করতে? চাই না, আমার লাগবে না কোনো শপিং করা। এই বলে সীতা রেগে হনহন করে আবিরের রুম থেকে বের হয়ে গেল। লক্ষ্মী ভাই আমার, প্লিজ যাও না ওর সাথে। আমি ওকে বাইরে একা ছাড়তে পারবো না। বাবা অনেক বিশেষ করে ওকে আমার কাছে পাঠিয়েছে। ওর কোনো কিছু হয়ে গেলে তখন আমি বাবাকে কি জবাব দিব বলো? আচ্ছা, ওনাকে রেডি হতে বলো। আচ্ছা, তুমি রেডি হয়ে আসো। তারপর আবিরও রেডি হয়ে নিচের ড্রয়িং রুমে এসে দেখে ঈশিতা সোফায় বসে আছে। ঈশিতা অনেক সুন্দর করে সেজেছে, কিন্তু আবির ওর দিকে একবার তাকিয়েও আর তাকালো না। আবির ঈশিতার কাছে যেতেই ঈশিতা উঠে দাঁড়ালো। তারপর তারা দুজনে বাসা থেকে বের হয়ে বাইরে এসে একটা রিক্সা নিল। আর আবির রিক্সাওয়ালাকে একটি মার্কেটের ঠিকানা দিয়ে সেখানে ঈশিতাকে নামিয়ে দিতে বলল। আবির রিক্সায় উঠছে না। তারপর ঈশিতা একটু সরে বসে আবিরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনি যাবেন না? উঠুন, রিকশায় উঠুন। আর উঠতে না পারলে আমার হাত ধরে উঠুন। আপনার পাশে বসার অধিকার আমার নেই, আর আপনাকে স্পর্শ করা তো দূর। আপনি এই রিক্সাতে যান, আমি অন্য একটা রিক্সায় আপনার পেছন পেছন আসছি। আবির কথাটা বলতেই ঈশিতার মুখটা কেমন যেন পরিবর্তন হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মুখটা মলিন হয়ে গেল ঈশিতার। তারপর সে একটু ভারী গলায় আবিরকে বলে, দেখুন,
আপনি এভাবে বললে কিন্তু আমি যাব না। আপনি আমার সাথে যাবেন আর আমার পাশেই বসে যাবেন, না হলে আমি যাব না। এই আমি রিক্সা থেকে নামলাম। তারপর আমি অনেকটা ভাবনা চিন্তা করে ঈশিতার পাশে গিয়ে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। কেউ কোনো কথা বলছি না। এরপর রিক্সা এসে মার্কেটের সামনে থামলো। ওদের রিক্সা এসে একটা মার্কেটের সামনে থামে। তারপর আবির রিক্সা ভাড়া মিটিয়ে ঈশিতাকে সাথে নিয়ে মার্কেটের ভিতরে প্রবেশ করে। আর বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ঈশিতা তার ড্রেস চয়েস করতে থাকে। এভাবে তারা 2 ঘন্টা শপিং করে। ঈশিতা আবিরের জন্য কিছু চয়েস করে দিতে চাইলেও আবির তা নিতে চায় না। উল্টো ঈশিতাকে অবহেলা করে প্রায় 2 ঘন্টা পর তারা শপিং শেষ করে মার্কেট থেকে বের হয়ে আসে। তারপর আবার একটা রিক্সা ডেকে নিয়ে তারা বাসার উদ্দেশ্যে বের হতে থাকে। বাসার সামনে এসে আবির রিক্সা ভাড়া দিয়ে আবির আগে আগে হেঁটে একাই বাসার ভিতরে প্রবেশ করে। কি রে, তুই একা যে? আমার বোনটাকে কোথায় রেখে আসলি? পেছনে আসছে। বলে তারপর আবির উপরে তার রুমে চলে যায়। আজ আবির আর ঈশিতার মধ্যে আগের মতো কোনো কিছু মিল হলো না। এমন আশ্চর্য পরিবর্তন দেখে আঁকি অনেকটাই অবাক হয়ে যায়। আবির উপরে তার রুমে চলে গেল। ঈশিতা বাসায় প্রবেশ করে। তারপর তার বোনের হাত থেকে শপিংয়ের ব্যাগগুলো নিয়ে কান্না করতে করতে দৌড়ে উপরে তার রুমে চলে যেতে থাকে। এই সবগুলো যেন আঁকির কাছে অদ্ভুত লাগছে। হঠাৎ কি হয়ে গেল এদের দুজনের? রাতের সবাই একসাথে ডিনার করার সময়ও আবির ঈশিতার সাথে কোনো রকম কথা বলতো না। কোনো রকম কথা বলা তো দূর, তার দিকে তাকালেও অবধি না। চুপচাপ সবাই ডিনার করে যে যার রুমে চলে গেল। আবির নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুতে তখন রুমে ভালো লাগতেছিল না। তাই সে একটু একাকিত্ব ছেড়ে কোলাহল একটা পরিবেশের জন্য উঠে ছাদে চলে গেল। আবির ছাদে গিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে মুখ করে তাকিয়ে আছে আর নিজের মনের কথাগুলো সব ওই আকাশের চাঁদকেই শোনাতে থাকে। ঠিক তখন পেছন থেকে কেউ বলে ওঠে, কষ্ট দিতে ভালোই জানেন, খুব এড়িয়ে চলছেন আমাকে, তাই না? আমি হঠাৎ ঈশিতার এমন কথায় বেশ চমকে গেলাম। তারপর পেছনে তাকিয়ে দেখি ঈশিতাই দাঁড়িয়ে। আপনি এত রাতে এখানে কি করছেন? আপনার অবহেলাগুলো আর নিতে পারছিলাম না, তাই ছাদ থেকে লাফ দিতে আসছিলাম। কেন এরকম করছেন আমার সাথে? আমাকে কেন এত এড়িয়ে চলছেন? সেদিনের ব্যবহারের জন্য আমি তো আপনার কাছে সরি বলেছি। সেদিন আমার কাছের এক বান্ধবী রাইসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরও হসপিটালে ভর্তি ছিল, তাই আমি অনেক টেনশনে ছিলাম। আর সেই সময় আপনি সকাল সকাল এসে আমার সাথে দুষ্টুমি করতেছিলেন, তাই আমার মাথা ঠিক ছিল না, যা ইচ্ছা তাই বলে দিয়েছি। আমি চুপচাপ ওর সামনে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না। ছোটবেলা থেকেই বাবা মার অনেক আদরে বড় হয়েছি আমি, তাই কেউ যদি আমাকে অবহেলা করে তাহলে আমি সেটা নিতে পারি না। বুঝলাম, আপনি সেদিন টেনশনে ছিলেন আর আপনার মন খারাপ ছিল। আর না বুঝেও কারো মন ভালো করার চেষ্টাকে বুঝি দুষ্টমি বলে? সরি, আমি আসলে বুঝতে পারিনি। ভাবির কাছে বিচার দিয়েছিলেন কেন? আমি আপুর কাছে বিচার দিয়েছি। থাকার মিথ্যা বলতে হবে না। জানেন তো, কাছের মানুষগুলো সামান্যটুকু কথাও অন্তরে গিয়ে আঘাত করে। প্লিজ বিশ্বাস করেন, আমি আপুকে কিছু বলিনি। আমার বিশ্বাসে আপনার কি এসে যায়? যাই হোক, বাদ দিন। আমি এসব ভুলে গেছি, আপনিও ভুলে যান। তাহলে আপনি আমাকে আপনি আপনি কেন বলছেন? আর আপনি আমার কাছে আসছেন না কেন? এভাবে আমাকে এড়িয়েই বা চলছেন কেন? সবাইকে তুমি বলা যায় না, আর আপনার কাছাকাছি আসতে যে অধিকারের প্রয়োজন আছে সেটা আমার নেই। আমি রুমে যাচ্ছি। এত রাতে আমাদের দুজনকে কেউ ছাদে দেখলে খারাপ মাইন্ড করবে। আপনিও যান, রুমে গিয়ে শুয়ে পড়ুন। বলেই আমি ছাদ থেকে নেমে নিচের রুমে চলে আসলাম। পেছন থেকে ঈশিতা আমাকে ডেকে বলল, শুনুন। ঈশিতার কণ্ঠ যেন কেমন ভারী হয়ে আসছে, হয়তো এখন কান্না করে দিবে। ও আবির তাই সেখানে তার ডাকে আর সাড়া না দিয়ে নিজের রুমে এসে শুয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে ব্রেকফাস্টের সময় ঈশিতা তার বোন আখিকে আবিরকে দেখিয়ে বলে, আপু, সেদিন কি আমি তোমাকে ওনার সম্বন্ধে কিছু বলেছিলাম? না তো, কেন? তাহলে তুমি ওনাকে বকেছো কেন? তুমি জানো তোমার বকাতে উনি আমাকে এখন কতটা এড়িয়ে চলে? উনি আমার সাথে ঠিক করে কথা অবধি বলে না এখন। বারে, তুই তো সেদিন কান্না করতে করতে ছাদ থেকে নেমে আসলি। তারপর আমি ছাদের কোণে উকি দিয়ে দেখি আবির সেখানে দাঁড়িয়ে। ভাবলাম আবির হয়তো তোকে কিছু বলেছে, তাই ওকে একটু বকে দিয়েছিলাম, কিন্তু দেখেছেন, আমি আপনার সম্বন্ধে আপুর কাছে কিচ্ছু বলিনি। বলেই ঈশিতা কান্না করতে করতে প্লেটে হাত ধুয়ে খাবারটা না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল। আবির, তোমার আর ঈশিতার মধ্যে কি কিছু হয়েছে? না ভাবি, কিছু হয়নি। তারপর আমিও প্লেটে হাত ধুয়ে খাবার এঁটো করে সেখান থেকে উঠে বাসা থেকে বের হয়ে চলে আসলাম। আবির মন খারাপ করে বাসা থেকে বের হয়ে বাইরে আসতেই দেখে তার বন্ধু বাঁধন তাদের বাসায় আসছে। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আমি তো তোর কাছেই আসলাম। আমিও তো তোর কাছেই যাচ্ছিলাম। আচ্ছা বল, তুই কেন আসছিলি?
কি দরকার? আমার তো নোট খাতাটা একটু দরকার। সেদিন ক্লাসের স্যার যে পড়াগুলো নোট করে দিয়েছিল সেগুলো আমি হারিয়ে ফেলেছি, তাই তোর খাতাটা নিতে আসলাম। আমি সেগুলো লিখে নিয়ে তোকে আবার ফেরত দিয়ে দেবো। ও আচ্ছা, তাহলে চল, ভেতরে চল। তারপর আবির তার বন্ধু বাদনকে নিয়ে বাসার ভেতরে আসে আর তাকে তার রুমে নিয়ে যায়। প্রথমেই বলছি, আবির ঈশিতার রুম পাশাপাশি। আবির তার বন্ধু বাদনকে রুমে নিয়ে যাওয়ার সময় তার বন্ধু ঈশিতাকে ওর রুমে দেখতে পায় আর জিজ্ঞেস করে, দোস্ত, ওই মেয়েটা কে? বিদেশি ম্যাম। ও বুঝেছি, ভাবি তাহলে তোর সামনের রুমেই থাকে। চুপ শালা, চুপচাপ যেটা নিতে এসেছিস সেটা নিয়ে বিদায় হ। ফালতু কথাবার্তা একদম বলিস না। তারপর আবির তার বন্ধুকে তার নোটটা দিয়ে তার সাথেই বাসা থেকে আবারও বের হয়ে আসে। তারপর আবির বাদনের বাসায় এসে ওর সাথেই চলে যায়। আবির সারাদিন সেখানেই কাটায়। এরপর সন্ধ্যা হয়ে আসলে তার ভাবি তাকে কল দেয়। হ্যালো আবির ভাই, কোথায় তুই? সন্ধ্যা হয়ে গেল, এখনো বাসায় আসছিস না? তাড়াতাড়ি বাসায় এক্ষুনি। আসছি ভাবি। তারপর আবির তার বন্ধুদের বাসা থেকে বের হয়ে তাদের বাসার উদ্দেশ্যে হাঁটা দেয়। আর একটু পর সে তাদের বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশ করতেই আখির আম্মু অর্থাৎ আবিরের ভাবির মা এসে দরজা খুলে দেয়। মানে তারা এখানে কিছুক্ষণ আগে এসেছে তাদের ছোট মেশিটাকে নিয়ে যেতে। তারপর আবির তার আন্টিকে সালাম করে তার সাথে কিছুক্ষণ কথা বলে ভেতরে তার রুমে চলে যায়। রাতে আবির নিচে খাবার খেতে যায় না। আসলে সে একটু লাজুক টাইপের। বাইরে থেকে কোনো অতিথি কেউ আসলে তাদের সামনে খুব একটা বেশি যায় না আবির। তারপর তার ভাবি আখি আবিরের রুমে খাবার সাজিয়ে দিয়ে যায়। আর আবির সেগুলো খাওয়া শেষে বিছানায় শুয়ে শুয়ে রেস্ট করতে থাকে। তখন হঠাৎ কেউ তার রুমে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় আর তার সামনে এসে দাঁড়ায়। তখন আবির তাকিয়ে দেখে ঈশিতা। আপনার এত অহংকার কেন? কি বলতে চাও? আমি কখন অহংকার করলাম? কেন এমন করছেন আমার সাথে? কেন এত অবহেলা করছেন? কিসের শাস্তি দিচ্ছেন আমায়? আমি আর পারছি না। কি বলছো এসব? কে তোমাকে অবহেলা করলো? আপনি? শুধু শুধু আমাকে মিথ্যা দোষ দিচ্ছ। আমি কেন তোমাকে অবহেলা করব? আমি তোমার কে? কি বললেন? আপনি আমার কেউ না। না, তা বলছি না, আমি তোমার বেয়াই আর কি। কেন, আপনি কি আমাকে ভালোবাসেন না? এর মধ্যে আবার ভালোবাসা আসলো কোথা থেকে? কথা ঘোরাবেন না, যা বলছি সেটার উত্তর দিবেন। কিসের উত্তর? তুমি কি বলতেছো কিছু তো বুঝতে পারতেছি না। মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, এখন কিন্তু কান্না করে দিব। সে যাই করুন, কিন্তু এখন রুমের দরজাটা আগে খুলে দিন। বাসায় সবাই আছে, কেউ ভুলেও যদি আমাদেরকে একসাথে এক রুমে টের পেয়ে যায় তাহলে মান সম্মান বলতে কিছুই আর থাকবে না। বলি আমি দরজার দিকে যেই দরজাটা খুলতে এগিয়ে যাব তখনই পেছন থেকে ঈশিতা আমার হাত ধরে এক ধাক্কা দিয়ে আমাকে বিছানায় শুইয়ে দেয়। আমি ছোটবেলা থেকেই আমার আম্মুর কাছে একটা কথা শুনেছি, বড়রা ঠিকই বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতে হয়। এবার আমাকে সেই আঙুলটাই বাঁকাতে হবে। এই আমি তোমাকে কি করেছি? আপনি কিছু করেননি, কিন্তু এখন আমি অনেক কিছু করব। এখন আমি একটা ছোট্ট করে চিৎকার করব আর তারপর আপনার সব অহংকার শেষ হয়ে যাবে। হি হি হি। আরে কি আশ্চর্য, আমি কি করেছি? কিছুই তো করেননি। তাহলে এসব কি বলতেছো? তাহলে বলেন, আপনি আমাকে ভালোবাসেন আর আমাকে সোজা বিয়ে করবেন? তুমি কি পাগলি হয়ে গেছো? আমি তোমাকে বিয়ে করব কেন? তাছাড়া আমার তো এখন বিয়ে করার সময় হয়নি। এখন করতে হবে না, যখন সময় হবে তখন করবেন, আর ততদিন আমার সাথে প্রেম করবেন। তুমি ভাবির বোন হও, আমার বেআইন। আমি তোমাকে বিয়ে করব কেন? দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি? না, সে হয়তো পড়েনি, কিন্তু এই কয়দিনে আপনি আমাকে আপনার মায়ে জড়িয়ে ফেলেছেন। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। সুতরাং আপনি আমাকে বিয়ে করবেন আর সারা জীবনের জন্য আপনার পাশে থাকার একটা লাইসেন্স করে দেবেন। আমাকে 2000 পাগলা কুত্তা একসাথে কামড়ালেও আমি তোমাকে বিয়ে করব না। ও তাই নাকি? তাই তুমি যা পারো করো। তাহলে 3000 পাগলা কুত্তা রাখা লাগবে না। আমি এখনই একটা জোরে চিৎকার করতেছি। এখন বাসায় আমার আব্বু আম্মু আর আপনার ভাইয়াও আছে। তারা সবাই এসে আমাদেরকে একসাথে দেখে জিজ্ঞেস করলে আমি বলবো আপনি আমাকে, বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। কিন্তু সেটা তো কেউ বিশ্বাস করবে না, কারণ আমি তো তোমাকে কিছু করিনি। সেইটা তো আপনি আর আমি জানি, অন্যরা তো জানে না। কিন্তু তুমি এরকমটা করতে পারবে? আমি আপনাকে পাওয়ার জন্য এর চেয়েও বড় কোনো কিছু করতে হলেও সেটা করতে পারবো। প্লিজ পাগলামি করো না, এখন যাও, অনেক রাত হয়েছে। তাহলে বলেন, আপনি আমাকে ভালোবাসতেন? না, বলবো না। ওকে আপু, দুলাভাই, আম্মু। এই কি করছো? বলছি। লক্ষ্মী ছেলের মতো এবার বলেন। আই লাভ ইউ। আমি ইংরেজি বুঝি না, বাংলায় বলেন।
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি হইছে? হ্যাঁ, এবার আমাকে আপনার বুকে নেন। এই না না, তা পারবো না। ওকে, তাহলে আবার চিৎকার করি। দূর, আমি কেন যে আজকে বাসায় আসলাম। আসো, বুকে আসো, তোমাকে চাপ দিয়ে মেরে ফেলি। আমি তোমার বুকে মরতেও রাজি। বললেই আবিরকে জড়িয়ে ধরলাম, তারপর ওর গালে আর ঘাড়ে কিস করলাম। হয়েছে, এবার যাও আমার রুম থেকে। ওকে, যাচ্ছি, তবে খুব শীঘ্রই আমি এই রুমটাকে নিজের রুম বানিয়ে নিব। মানে? মানে আমি অতি শীঘ্রই আপনার এই রুমটাকে দখল করে নিব, সাথে আপনাকেও।